সিডনি থেকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। বলছিলাম বাংলাদেশের অতীত ইতিহাসের কথা। আম, বলেছিলাম বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো, 4000 বছর অন্তত। আম, মহেঞ্জোদারো, হরপ্পার সমসাময়িক সভ্যতা এখানে বিরাজ করত। আমরা এটা আরও ভালো জানতে পারবো যখন নরসিংদীর ওয়ারি বটেশ্বর খনন করা হবে এবং সেখানে আর্টিফ্যাক্টগুলো নিয়ে অনেক গবেষণা করা হবে। কিন্তু এই সভ্যতা, এখানে এই নগরটা, সেটা ওই দ্রাবিড়ীয় মহাসভ্যতা যেটা ছিল মহেঞ্জোদারো হরপ্পার সময়, সেই সময়ে গঙ্গা ধরে, অর্থাৎ মহেঞ্জোদারো হরপ্পা ছিল হচ্ছে পাঞ্জাবে। তো গঙ্গার উপর দিয়ে, অর্থাৎ উত্তরপ্রদেশ হয়ে, বিহার হয়ে, বাংলা হয়ে, এই একেবারে বাংলাদেশের ভিতর পর্যন্ত, এর মধ্যে অন্তত 15-16টারও বেশি এরকম নগর সভ্যতা পাওয়া গেছে একই সময়ের। এবং এই ধারাবাহিকতায় এখানে এই নগরটা গড়ে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে। দেখা যাক কখন খনন করা হবে, যখন আরও গবেষণা করা হবে তখন অনেক তথ্য বের হয়ে আসবে। কিন্তু এটাই স্বাভাবিক, কারণ গঙ্গা অনেক পুরনো একটা নদী এবং অনেক প্রাচীনকালের থেকে এর অববাহিকায় যে বসতি গড়ে উঠেছে, সেখানে স্বাভাবিকভাবেই উন্নত বসতি গড়ে উঠবে এবং দ্রাবিড় সভ্যতার যে নিদর্শন আমরাগুলো আগে অন্যান্য জায়গায় দেখেছি, সেরকম সভ্যতার নিদর্শন বাংলাদেশেও থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যেটা ইন্টারেস্টিং হচ্ছে যে গঙ্গা নদীটা আরবিতে তারা বলতো গঞ্জা। আরবি এবং এখনকার আরবি না, সেই আগের কালের আরবি এবং সেই সময়কার ওই সমসাময়িক অন্যান্য যে ভাষাগুলো ছিল, হিব্রু বা অ্যারামাইক, এই ভাষাগুলো সেই সময় বহুত প্রচলিত ছিল। আজকে যেরকম ইংরেজি বা স্প্যানিশ ভাষা যেভাবে ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে, এই আরব বা মিশর থেকে শুরু করে এদিকে এই চায়না পার হয়ে, ফিলিপিন পার হয়ে একেবারে হাওয়াই পর্যন্ত চলে গেছে যে ট্রেড রুট, সেই ট্রেড রুটের এই আরবি ভাষাটা সেরকমভাবে প্রচলিত ছিল ধারণা করা যাচ্ছে। তো ফলে অনেক জায়গায় আরবি ভাষার প্রভাব পড়েছে। গঞ্জা গঙ্গার আরবি শব্দ, এবং আরবরা যখন এই বাংলা এলাকায় এসেছিল বা এখানে বাণিজ্য করতো, তখন যারা যেসব জায়গাগুলোতে বাণিজ্য করতো সেসব জায়গাগুলো নদীর ধারে ধারে, কারণ তারা নৌকায় করে এসে, তারা জাহাজে করে আসতো। জাহাজটা তারা চিটাগাং পোর্ট, এখনকার পোর্ট না, চিটাগাং থেকে আরেকটু কক্সবাজারের দিকে গেলে ওইখানে একটা পোর্ট ছিল, যেই পোর্টটা, যে বন্দরটায় ডকইয়ার্ড ছিল, জাহাজ সারানোর জায়গা। বুঝতে হবে যে সেই সময় জাহাজ হচ্ছে কাঠের তৈরি জাহাজ, এবং সেই কাঠের তৈরি জাহাজ একটা 3-4 মাসের সফর করে যখন এসে পৌঁছাতো এই এলাকায়, তখন তার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে, রিপেয়ারের দরকার পড়তো, মেরামত করতে হতো। তারা মেরামতিতে এই জাহাজগুলোকে দিয়ে তারা তাদের পণ্য নিয়ে ছোট ছোট নৌকায় করে মেঘনা নদীর উজানে রওনা দিত এবং ঘাটে ঘাটে তারা বাণিজ্য করত। এ করতে করতে তারা সিলেট পর্যন্ত পৌঁছে যেত। তো এই ঘাটে ঘাটে যে বাণিজ্য করত, সেই বাণিজ্যের জায়গাগুলোর তারা নাম দিয়েছিল যে সেই নামে শেষ অংশ থাকে গঞ্জা, সেখান থেকে গঞ্জ এসেছে বাংলায়। সেই সময় পদ্মা নদী এত বড় ছিল না, বরঞ্চ অনেকই ছোট ছিল। গঙ্গার মূল ধারা ছিল হচ্ছে ভাগীরথী। পদ্মা এখন থেকে প্রায় 400-500 বছর আগে, আমার ঠিক মনে পড়ছে না কখন, একটা ভূমিকম্পের ফলে নদীর ধারা পাল্টে যায় এবং পদ্মাটা বড় একটা খাত হয়ে যায় গঙ্গার। কিন্তু গঙ্গার ছোট ধারায় বেশ কিছু এসে ঢুকেছিল বাংলাদেশে, মধুমতি ইত্যাদি ইত্যাদি বেশ কিছু, আর ছিল ব্রহ্মপুত্র। কিন্তু যেহেতু গঙ্গাটা বেশি পরিচিত ছিল, যেহেতু সব কিছুকেই আরবরা গঙ্গা বলত। আর এই যে গঙ্গা এবং মেঘনা মিলিয়ে, এবং প্রাচীন ব্রহ্মপুত্র তখন কিন্তু এখনকার ব্রহ্মপুত্র যেটা, সেটা ছিল না। এটা একই সময়ে বড় খাত, এই খাতটা বড় হয়ে ওঠে ওই একই ভূমিকম্পের সময়। তো
আগের খাতটা ছিল হচ্ছে এই ময়মনসিংহের ভিতর দিয়ে, নারায়ণগঞ্জের ভিতর দিয়ে, এখনও ওটাকে পুরাতন ব্রহ্মপুত্র বলে সেই খাতটা। সো এই খাত এবং এর আশেপাশের যে নদী, মেঘনার যে বিভিন্ন রকম শাখা প্রশাখা, এসব মিলিয়ে ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এই এলাকা জুড়ে একটা বড় পপুলেশন ছিল, যেটাকে আমরা এই বিক্রমপুর বলি, মূলত বিক্রমপুর বলে যেটা বোঝাই। এবং সেই এলাকাতে ব্যাপকভাবে বাণিজ্য করত শুধু আরব বণিকরা না, আরব, আফ্রিকান, মালয়, পলিনেশিয়ান বণিকরা আসতো, চাইনিজ বণিকরা আসতো, এরা আসতো এবং বিভিন্ন রকমভাবে এরা এখানে বাণিজ্য করত। এই পুরা রুটে কিন্তু বাংলাটা পড়তো মাঝখানটা, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে এখানে একটা সম্মিলন হতো বেশি। এবং এই যে এখানে যে বাণিজ্য করতো এরা, এই বাণিজ্য করার ফলে, এবং তখনকার সময় তো প্লেন ছিল না যে আসলাম, বেচাকেনা করলাম, চলে গেলাম, থাকতে হতো। এখানে মানুষজন থেকেছে, বিভিন্ন জায়গার মানুষ, আফ্রিকার থেকে এসেছে, আরব থেকে এসেছে, পারস্য থেকে এসেছে, ভারতের বিভিন্ন সমুদ্রবর্তী এলাকা থেকে এসেছে, কেরালা বা তামিল এসব জায়গা থেকে, মালয়ীরা এসেছে, চাইনিজরা এসেছে। এরা এখানে বসতি স্থাপন করেছে, বিয়ে করেছে, সংসার ছড়িয়েছে, তারা বাণিজ্য করতে যেত, আবার আসতো, এভাবে চলেছে তাদের। ফলে বাংলার যে জাতিটা বেড়ে উঠেছে, সেই জাতিটা এইভাবে একটা মিশ্র জাতি, অনেক পুরনো একটা মিশ্র জাতি আমরা। এবং আমাদের অ্যানথ্রোপোলজি যারা পড়াশোনা করেছে বা মানে বই টই হাতে কাছে থাকলে ঘেটে দেখতে পারেন যে আমাদের ডিএনএ চেক করলে দেখা যায় যে আমাদের মধ্যে এই বিভিন্ন জাতির একটা অদ্ভুত সংমিশ্রণ আছে আমাদের জিনের মধ্যে। এই জাতি হচ্ছে আমরা। আমাদের ভাষার মধ্যেও এই সব রকম ভাষার একটা অদ্ভুত সংমিশ্রণ আছে। এবং বাংলা ভাষা একটা পুরাতন সমৃদ্ধশালী ভাষা ছিল, যে ভাষাটা তখন থেকে বাংলা বলা হতো না অবশ্যই, বাংলা শব্দটাই অনেকখানি নতুন। এই জাতির মানে সেই সময়কার যে কি বলে, সেই সময়ে যে এই জাতির যে অবস্থানটা, যে উত্থানটা, সেখানে বাংলা শব্দটাই ছিল না, বাংলা শব্দটা অপেক্ষাকৃত নতুন। বঙ্গ শব্দটা ছিল, বং শব্দটা ছিল। তো এই জাতি একটা মানে মহাজাতিক সংমিশ্রণ। এই জাতির ভাষা একটা মহাজাতিক মানে ভাষা সংমিশ্রণ। এবং আমাদের মধ্যে এই আরব মানে ইসলাম বাংলায় আসার বহু আগে আরবরা এসেছে এবং আরবি ভাষা এমনভাবে ঢুকে গেছে যে আমরা বুঝতে পারিনি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করছি। ঘর, গোর, এই দুটো শব্দই আরবি ঘর থেকে আসছে। ঘর মানে হচ্ছে ছোট্ট কামরা। আমরা যে যখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তার নবুয়ত প্রাপ্তির আগে যে গুহার মধ্যে গিয়ে উনি মেডিটেশন করতেন, ধ্যানমগ্ন হতেন, সেই গুহাকে আমরা বলি গারে হেরা, ঘর, সেই ঘর ছোট্ট কামরা। গোরস্থান, গোর ছোট একটা কবরের যে জায়গা খোঁড়া হয়, এটা হচ্ছে গোর, ছোট একটা কামরা। আমরা ঘর বলি যে, এটা হচ্ছে আমাদের এই কুড়ে ঘরে যে ছোট একটা কামরা, যে রুমগুলো, সেগুলো হচ্ছে ঘর। কামরা শব্দটা আবার পর্তুগিজ ক্যামেরাডারিয়া থেকে এসছে। তো এই ঘর শব্দটা বহু আগের থেকে এসে এমনভাবে মাটির সঙ্গে মিশে আছে যে এটাকে আমরা ভাবতেই পারি না যে এটা আসলে মূলত বাংলা শব্দ না। তবে কি, এটাই তো বাংলা সংমিশ্রণ, তাই না? আমরা একটা মহাজাতিক সংমিশ্রণ, এটাই আমাদের গর্ব। ধন্যবাদ। আরও আনবো ভিডিও সামনে। সালাম আলাইকুম।